কাজ আছে মীরা, কাজ শেষ হলে ঘুমিয়ে পড়বো। খেয়েছেন দুপুরে? এই তো মাত্র খেলাম। তোমাদের খাওয়া হয়েছে? মীরা মৃদু হেসে হ্যাঁ বলল। তার ভালো লাগে ভীষণ যখন উষান তার খোঁজখবর নেওয়ার পাশাপাশি রুহি আর টুইঙ্কেলেরও খোঁজখবর নেয়। লোকটা বেশ দায়িত্ববান, সব দিকে তার নজর। হাসছো যে? মীরা ধ্যানে আসলো, জবাব দিল, উহুঁ, এমনি। উজান ভাইয়া আপু তারা কেমন আছে? এতদিন পর আপনাকে দেখে নিশ্চয়ই খুব খুশি, তাই না? আপনাকে তো একই দেশের ভেতরে থেকেও দেখতে আসতে পারেনি আপু, উষা আন্টির জন্য। উজান ভাই ব্যস্ত মানুষ। আপু যখন আমাকে প্রথম দেখলো তখন চমকে কেঁদে ফেলেছিল। উজান প্রথমে খুশি হলেও এখন হয়তো আমার উপর একটু রেগে আছে। ওকে দুটো থাপ্পড় মেরেছি। মীরা যখন চর মারার কারণ জিজ্ঞাসা করলো, উষান তখন পুরো বিস্তর ঘটনা তাকে খোলাসা করলো। এটাও বলল উজান মীরাকে দিয়ে তাকে অত্যাচার করার ফোন দিয়ে আসছে। উষান তখন যা প্রত্যুত্তরে বলেছিল উজানের এই কথার পরিপ্রেক্ষিতে, তখন মীরা চমকে হাসি বন্ধ করলো। এতক্ষণ সে হাসছিল দুই ভাইয়ের কীর্তি শুনে, কিন্তু আপাত লহমায় লজ্জা পেয়ে তার হাসি অধর থেকে উধাও হলো। উত্তেজিত হয়ে বলে উঠল, ছি, এইসব বলছেন আপনি নিজের ছোট ভাইকে? আল্লাহ, এইসব ভালোবাসা আদর টাদরের কথা উজান ভাইয়াকে কেন বললেন আপনি? আপনি কি একটু লজ্জা নেই? উষান অকপটে স্বীকার করলো, না, নেই। নির্লজ্জ লোক। যাই হই না কেন, তোমারই তো। তুমি এই নির্লজ্জ উষানকে পছন্দ করো, ভালোবাসো। আপনার এই নির্লজ্জ কারবার আবার শুনলে কিন্তু খবর আছে বলে দিলাম। হাতের কাগজপত্র টেবিলে রাখলো উষান, ঠোঁট কামড়ে ধরে বলল, এটা কেমন কথা? আমি তো ভাবছি বিয়ের পর এমন সব নির্লজ্জের মতন কাজ করবো যার কারণে তুমি রুম থেকে বের হতেই পারো না। আর আমি তোমাকে রুমে একলা পেয়ে সারাক্ষণ ভালোবাসবো। আর একটা কথাও বলল না মীরা, কণ্ঠনালী জমাট করল। উষান দিনকে দিন মাত্রাতিরিক্ত ঠোঁটকাটা উদ্ভট কথা বলে তার সাথে। বেয়াদব লোকটা কি বুঝে না মীরা এসব কথা শ্রবণ করা মাত্রই লজ্জায় আহত হয়। প্রখর কান এটো করা শব্দ হলো কোথাও। শব্দের উৎপত্তি উষানের বারান্দা। উষান উঠে পড়ে দৌড় লাগালো সেদিকে। ল্যাপটপ স্ক্রিনের অপর পাশ হতে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মীরা। তার হুট করে কেন যেন অস্থির অস্থির লাগছে, ললাটে নোনা ঘাম জমেছে বিন্দু বিন্দু। বারান্দার কাছে যেতেই উষান চাপাসরে মৃদু চেঁচিয়ে উঠল অনিচ্ছা সত্ত্বেও। আসলে সে তার সদ্য পাওয়া আঘাতটা মীরাকে দেখাতে চাচ্ছে না। মীরা দেখলেই ব্যাকুল হয়ে উঠবে, যা উষান আপাতত চাচ্ছে না। কি হয়েছে? আল্লাহ, আপনার হাত থেকে তো রক্ত পড়ছে, কি করে হলো? বারান্দার সম্মুখে দেওয়া নীলচে রঙের পর্দা দুটো দ্রুত হাতে সরালো উষান। লহমা এক নারী অবয়বের দেখা মিলল। সে এক ছুটে লাফ দিয়েছে বারান্দা থেকে। উষান দৌড়ালো সেদিকে, স্পষ্টত দেখলো মেয়েটা লাফ দিয়ে পড়েছে নিচে দাঁড়িয়ে থাকা ফুল এ ভর্তি ট্রাকে। ট্রাক দ্রুততার সাথে সে স্থান প্রস্থান করলো। ট্রাকটার পেছনে থাকা নাম্বার সহ যাবতীয় সবকিছু ঠোঁটস্থ করলো উষান। ফিরে এলো দ্রুত, ল্যাপটপ অফ করতে করতে চটপট বলল, মীরা, পরে কথা বলছি। কেউ আমাকে আঘাত করতে এসেছিল, সম্ভবত দরকারি কিছু ইনফরমেশন নিয়ে গেছে। ওকে ধরতে হবে। কলকাতার পূর্ব মুহূর্তে মীরা বিচলিত কণ্ঠে শুধালো, শুনুন, মেয়েটাকে আমি চিনি। যতটুকু উল্টোপিঠ দেখে মনে হলো মেয়েটা সিয়া। উষান তার ভ্রুদয়ের মাঝখানে ভাঁজ ফেললো, প্রশ্ন করলো, সিয়া, হু ইজ দিস গার্ল? পূবাকাশে লাল আভা ফুটেছে, মিনিট খানিক হয়নি। বাতাবরণ এখন স্নিগ্ধ সতেজ, প্রশান্তিদায়ক প্রভাত বিরাজমান। রাতে এক পশলা বৃষ্টি নামার পর মিনিট দশেক পূর্বে বৃষ্টির তেজ কমেছে। মেঘলা অন্তরিক্ষে তখন ধূসর মেঘের পায়চারি। পূর্ব দিকে বহু কষ্টে কালশিটে মেঘ সরিয়ে সূর্য উঁকি দিচ্ছে। নাম না জানা হরেক রকমের পাখির গুঞ্জনে মুখরিত তখন বাতাবরণ। শীতল প্রাণ জুড়ানো সমীরে তখন ভেজা মাটির ঘ্রাণ দমকে ছুটছে। পুরো মহল্লা হিমশীতল আবহাওয়া পেয়ে তন্দ্রায় বিভোর। নির্ঘুম ছটফটে উড়ন্ত পাখিদের সাথে তখন বোধহয় জেগে কেবল উষান। মুখশ্রীতে তার চরম ব্যস্ততা। একবার কল দিচ্ছে কাউকে, তো আরেকবার দ্রুত হাতে টাইপিং করছে ট্যাবে। ল্যাপটপ স্ক্রিনে ভাষা শত শত ছোট অক্ষরগুলোর প্রতি গভীর দৃষ্টিপাত নিক্ষেপ করে মাঝে মধ্যে আবার অবিন্যস্ত ধোয়া ওড়া কফির মগে অধর ছোঁয়াচ্ছে। উজান হেলে দুলে হাঁটছে। আচানকে ভোরবেলা তাকে উষান জরুরি তলবে ডেকে পাঠিয়েছে তীব্রর মাধ্যমে। পদচারণকালীন বারবার ঘুম কাটানোর প্রয়াসে দুই হাত দিয়ে চোখ ডলছে। উষানের কামরা আরেকটু দূরে। উজান লম্বা কদম ফেলল এবার। ভাই যা বলে তা চট করে শ্রবণ করে ফের রুমে এসে ঘুম দিবে। উজান অপ্রতিভ। উষানকে হঠাৎ করে গম্ভীর রূপে দেখে সে সকাল সকাল দারুণ ভড়কেছে। উষান তো শান্ত মানুষ, তার মুখে গাম্ভীর্যতা কেন? নিশ্চিত গুরুতর কিছু হয়েছে। উজানের অন্তঃকরণ ভীষণ চটফটে উচ্চাটন হলো লহমায়। উষানকে মৌন দেখে ফের প্রশ্ন করল, সিয়াকে চিনিস কি করে? তোদের
পরিচয় কবে থেকে? ভরাট কণ্ঠস্বরে এবং পিছে ফেলে আসা নিজের আবেগকে নিয়ে প্রশ্ন শুনে উজান চমকালো একটু। সে চাইছিল না সিয়াকে নিয়ে আর কোনো রূপ প্রশ্ন বা ওই মেয়েটা সম্পর্কিত কোনো কিছুই শ্রবণ করতে। উজান গিয়ে তীব্রর পাশে বসলো। তীব্র তখন তার ভাইয়ের মতো গম্ভীর হয়ে। উষান বিরক্ত বোধ করলো, কড়া দৃষ্টিপাত নিক্ষেপ করে সে শুধালো। যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। সিয়ার সাথে আমার পরিচয় মীরা ভাবের মাধ্যমে। সিয়া একটা কেস নিয়ে আমার সাথে এসেছিল। ও ঢাকার একজন দায়িত্ববান পুলিশ অফিসার খুঁজছিল যে ওর কাজে হেল্প করত। তখন হয়তো মীরা ভাবির সাথে ওর কথা হয়েছে, আর ভাবি আমার নাম সাজেস্ট করে। পরিচয় 7 মাস ধরে, তবে কথা হতো মাঝে মধ্যে। কেস কতদিন ধরে চলছিল? 1 সপ্তাহ। তেমন মেজর ইস্যু ছিল না, তাই তাড়াতাড়ি সলভ হয়ে গেছে। কেস যদি 1 সপ্তাহে শেষ হয়, তাহলে তোদের পরিচয় 7 মাস ধরে কেন? মাঝে তোদের কিনে কথা হতো? তীব্রর প্রশ্নে উজানের অবস্থা করুণ। সে এই বিষয়ে কিছুতেই কথা বলতে চাচ্ছিল না। বিষয়টা ধামাচাপা দেওয়ার প্রয়াসে উজান শুধালো। হঠাৎ এ প্রশ্ন কেন? তোমরা আমাকে সিআইডি অফিসার মতো জেরা করছো কেন? উষান নিজের কাজে ব্যস্ত হলো। নেত্র ইশারায় তীব্রকে বলল কিছু। পরপর তীব্র কর্কশ কণ্ঠে বলল, শালা গর্ধ, এত কিছু হইতেছে তার খবর রাখস না তুই? হ্যাঁ, সিয়া কাল এসে উষানকে আঘাত করে গেছে। ও আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনও নিয়ে গেছে। সিয়া রহমানুর লোক, ইভেন রহমানুর মেয়ে সিয়া। আমরা এতদিন ধরে যার পিছনে পড়ে আছি, যে এই সন্ত্রাসী দলটাকে খুঁজতে এত কষ্ট, এত পরিশ্রম, তারই লোক তোর সামনে ঘুরে বেড়ালো, তুই টের পেলি না? উজান চরম আশ্চর্য। অবাকতার রেশ তার রঞ্জে রঞ্জে প্রবাহিত হলো। অন্তঃস্থলের কোথাও মৃদু যন্ত্রণা অনুভূত হলো তার। পরক্ষণে নিজেকে সামাল দিয়ে বলে উঠল, মানুল মেয়ে সিয়া জানলে কি করে? উষান জেনেছে। আমি আসলে এতটা জানতাম না, তবে এটা জানতে পেরেছিলাম সিয়া উষা অথবা রাহামুনার লোক। পদক্ষেপে নিতে গিয়ে দেখি ও গায়েব। তার কয়েকদিন পর ওর দেখা পেয়েছিলাম। থানায় এসে আমার পা ধরে কাঁদতে কাঁদতে বলেছিল ওকে বাঁচাতে। ওকে কেউ নাকি ধর্ষণ করেছে। তারপর সেভাবেই কাঁদতে কাঁদতে সেন্সলেস হলো। ডাক্তারের কাছে নিয়ে যাই আমি। ডাক্তারের সাথে কথা বলার জন্য কেবিন থেকে বাইরে গিয়ে 5 মিনিটের মাথায় ফিরে আসতে দেখি ও নেই। খোঁজার চেষ্টা করছি, এতদিন খোঁজ পেলাম না। মিনিটখানেক সময়ের ঘোরতর মৌনতা বিস্তার। উজান হাঁসফাঁস করছে কেমন, তবে তা উপস্থিত দুজন ব্যক্তির অগোচরে। তীব্র ও মনোযোগের সহিত ভাবছে কিছু। উষান ব্যস্ত ল্যাপটপে। কয়েক পল সেভাবেই কাটলো। অতঃপর ল্যাপটপ সশব্দে বন্ধ করে উষান ভরাট কণ্ঠে বলে উঠল, সিয়া রাহনুমার মেয়ে। রাহনুমা সিয়ার বাবাকে আটকে রেখেছে। ক্লিয়ার করে বললে ধরা হয় তাকে কিডন্যাপ করে রেখেছে। সিয়ার বাবা ভালো ছিল না। বিয়ের পর থেকে রাহনুমা আর সিয়ারকে মারধর, অত্যাচার আর নির্যাতন করত। রাহনুমার এ নিয়ে আক্ষেপ ছিল, তবে কিছু বলতে পারেনি। সুযোগ বুঝে তাকে আটকে ফেলেছে যখন থেকে সে সন্ত্রাসী দলটায় যুক্ত হলো। সিয়া কোনো এক কারণে বাবা তাকে এত অত্যাচার করার পরও সে বাবাকে পাগলের মতন ভালোবাসত। রাহনুমা প্রতিনিয়ত সিয়াকে দিয়ে খুন করায়, টাকার বদলে। ব্ল্যাকমেল করে সিয়ার বাবাকে দিয়ে। সিয়া টাকার বদলে মানুষ খুন না করলে সিয়ার বাবাকে মেরে ফেলবে এরকম হুমকি ধামকেও দেয়। মাফিয়া টিমটা চলার জন্য বেশ অনেক টাকা লাগে, মোটা অঙ্কের টাকা। তাই ওই টিমে যারা যুক্ত তারা মূলত এভাবেই নিকট আত্মীয়কে ব্ল্যাকমেল করে টাকা জোগাড় করে। নয়তো দেখা যায় চুরি, ডাকাতি, ছিনতাই, টাকার বদলে মানুষ খুন, এইসব করেই টাকা উপার্জন করে। উজানের শিরায় প্রবাহিত রক্তের স্রোতে কে যেন মরিচ জ্বলে দিয়েছে বোধহয়। তার হঠাৎ করে উষানের কথা শ্রবণ মাত্র পুরো শরীর জ্বলছে, হাতের রক ফুলে ফেপে উঠছে। রাহানুমা নামক ব্যক্তিটাকে গলা চেপে কঠিন মৃত্যু দেওয়ার প্রবল ইচ্ছে উদয় হয়েছে মনের অন্তর্মহলে। সে যথাসম্ভব নিজেকে সামলালো। তীব্র অবাকের লেশ নিয়ে বলল, তুই এত কিছু আস্তে না আস্তে জানলি কি করে ভাই? লেফটেন্যান্ট কি আমি ঘাস কেটে হয়েছি? গলায় শব্দ করে হেসে ফেলল তীব্র। উজান নিশ্চুপ তখন। সে ভাবছে সিয়ার কথা গভীর মনোযোগের সহিত। মীরার মাস্টার্স প্রায় শেষের পথে। ফাইনাল এক্সাম তার সামনের সপ্তাহ থেকে শুরু, তারপরই তার মাস্টার্স কমপ্লিট। আগেই শেষ হতো। সে এখন তার জুনিয়রদের সাথে ক্লাস করছে। তার সহপাঠীরা বহু আগেই মাস্টার্স শেষ করে এখন চাকরিতে। মাঝে 6 মাসের জন্য সে কমায় যাওয়াতে সবটা এলোমেলো হয়েছে। নয়তো এতদিনে তার মাস্টার্স শেষ হয়ে যেত। চোখের পলকে কিভাবে 2 বছরের বেশি সময় সমাপ্ত হয়ে গেল তার হিসাব নিকাশটা মিলাতে পারছে না কিছুতেই সে। ভাই, জীবনটাই রঙহীন, কোনো বিনোদন নাই। এই জীবনে কি করলাম? রুহির হতাশ কণ্ঠস্বর।
এই কথাটা সে সকাল হতেই বলছে। কেন বলছে তা জানা নেই মীরার, তবে সে আশঙ্কা করছে হয়তো রুহির ব্রেকআপ হয়েছে আবার, তাই এসব উদ্ভট কথা বলছে বারংবার। মীরা, দোস্ত, আমার দিকে একটু তাকা না। মীরা ঘুরে বসলো, হাতের কলম শব্দ করে রাখলো টেবিলে, জিজ্ঞাসা করলো, চড়াবো ধরে একদম বেয়াদব, কি সমস্যা? লাল মুরগির সাথে আমার ব্রেকআপ হয়েছে জান। লাল মুরগি? উদ্ভট শব্দ দুটো শুনে মীরার উচিত এখন শব্দ করে হাসা, কিন্তু সে হাসলো না, গম্ভীর রইল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, লাল মুরগি কে? তোর বয়ফ্রেন্ড? এক্স এক্স বয়ফ্রেন্ড। তোর কি আর কোনো কাজ নেই রুহি? কেন এইসব করিস? আর কতদিন, আর কতগুলো দিন এভাবে চলবি? নিরুত্তর রুহি। জবাব আসলো না। বিড়বিড় করতে করতে সে প্রস্থান করলো কামরা হতে। আপাতত প্রশান্তি। মীরা ঘুরে বসে পড়া শুরু করতে তার মাথায় উষান নামক পোকাগুলো আচানক চেঁচামেচি করে উঠল। মীরা বুঝলো এখন যদি সে উষানের সাথে কথা না বলে তাহলে সে শান্তি পাবে না কিছুতেই। রিং বাজছে অনবরত, ফোন তুলছে না উষান। মীরা হতাশ হয়ে কান থেকে ফোন নামাতে নিবে তৎক্ষণাৎ ওপাশ হতে ভেসে আসলো উষানের দুর্বল কণ্ঠ। বলো মীরা, শুনছি। এনিথিং সিরিয়াস? ভেবেচিন্তে মীরা জবাব দিল কিছুক্ষণ পর, সিরিয়াস কিছু ছাড়া কি তোমাকে ফোন করা যাবে না? নিষেধাজ্ঞা আছে? তা না মীরা। আচ্ছা, লেট ইট বি। হঠাৎ ফোন দিলে যে? আমার পড়াশোনা প্রায় শেষ উষান, সামনের সপ্তাহ থেকে এক্সাম, তারপর ফুল ফিল ফ্রি। ঢাকায় ফিরবো আমি। কিয়ৎক্ষণ বুক ধড়ফড় করা মৌনতা চলল। আচানক ওপাশ থেকে উষান রসিকতার সুরে বলল, বাবা, আমার আদর পাওয়ার জন্য এতটা উতলা? এক্সাম শেষ হতে না হতেই ফিরে আসার বার্তা জানাচ্ছ? ওকে, কাম টু মি জান। আই ওয়ান্ট টু লাভ ইউ। মীরা কপাট রাগ দেখিয়ে তৎক্ষণাৎ শুধালো, এসব বাজে বাজে কথা ছাড়া তোমার মাথায় কি আর কোনো কিচ্ছু আসে না? আশ্চর্য ব্যাপার। না তো, সব সময় এসবই ভাবি। মেন কথা কি জানো, তুমি আপাতমস্তক মানুষটার কথা মনে পড়লেই শুধু আদর ভালোবাসা পায়, বুঝেছ? উষানের মাত্রাতিরিক্ত ব্যস্ত সময় কাটছে। ব্যস্ততার দরুন খাওয়া দাওয়াও সে করতে পারছে না ঠিকমতো। ঘুম তো দূরে থাক, উষান যেই মিশনের দায়িত্ব পেয়েছে সেই মিশনে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি এবং একটা টিম গঠন করতে হয়েছে তাকে। টিমকে প্রতি মুহূর্তে সবকিছু সম্পর্কে জ্ঞান দেওয়া, কিভাবে কি করতে হবে তা সম্পর্কে বিশদ বর্ণনা, সাথে মিশনে কিভাবে সফল হওয়া যায় পূর্ণরূপে তার পরিকল্পনা তৈরি। সব মিলিয়ে শ্বাস ফেলার সুযোগটুকু নেই তার আপাতত। মীরার সাথে উষানের কথা হয় না বেশ কয়েকদিন। উষান সুযোগ পাচ্ছে না ফোন দেওয়ার, মীরাও ফোন দিচ্ছে না। দু একবার যা দিয়েছিল সেই ফোন কল রিসিভ করতে পারেনি সে। তারপর হতে মীরা তাকে আর কল দেয় না। উষান ভেবেই নিয়েছে মেয়েটা নিশ্চিত অভিমানে গাল ফুলিয়ে রয়েছে। স্যার, আপনার গাড়ি বের করেছি। উষান ল্যাপটপ হতে তার তীক্ষ্ণ দৃষ্টিপাত সরালো। সামনে দাঁড়ানো অল্পবয়স্ক তরুণ যুবক। সে মূলত এখানকার পরিচ্ছন্নতা কর্মী এবং সিকিউরিটি গার্ড। নাম তুরান, বয়স খুবই কম। যাও, আসছি আমি। প্রতিউত্তর শ্রবণ করা মাত্রই তুরান সালাম দিয়ে প্রস্থান করলো শীতাতপ নিয়ন্ত্রিত কামরা থেকে। উষান উঠে দাঁড়ায়। আজ তাকে নিজের ফ্ল্যাটে ফিরতে হবে। গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য বাসায় রাখা, যা এই মুহূর্তে প্রয়োজন তার। তথ্যভর্তি ফাইলটা দিগন্তকে আনতে বলেছিল উষান, কিন্তু এই দিগন্ত একবার ফোন তুলে হ্যাঁ স্যার আনছি স্যার বলা শেষে ফোন সেই যে কাটলো। বর্তমানে 3 ঘন্টা পেরিয়ে গেছে, দিগন্ত আসেনি। উষানের ফোনও ধরেনি। দিগন্তের এমন হেয়ালিপনায় উষান ক্ষুব্ধ ভীষণ। ছেলেটা গেল কোথায়? তাকে কিছু না বলে এভাবে হুট করে গায়ে ভর মানেটা কি? আশ্চর্য। মাত্রাতিরিক্ত বিরক্তি একরাশ রুষ্টতা নিয়ে নিজের ফ্ল্যাটে পৌঁছাতে উষানের প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো। কাঙ্ক্ষিত পৌঁছাতে লম্বা লম্বা পা ফেলে সে নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে চলল। বহুদিন আসা হয়নি তার এখানে। ঢাকায় আসার পর সে উজান উমাইশার সাথেই থাকতো। উষান ঠিক করলো এই মাসে ফ্ল্যাটটা ছেড়ে দিবে, অযথা তাকে মোটা অঙ্কের ভাড়া দিতে হচ্ছে প্রতি মাসে। ফ্ল্যাটের সামনে এসে উষান বুঝতে পারলো কিছু একটা ঠিক নেই। গড়বড় জট পেকেছে বিশাল। তার ফ্ল্যাটের দরজা উন্মুক্ত, নবের লক ভাঙা। কোমরের কাছে গুজে রাখা পিস্তলটা আলগোছে হাতে নিয়ে ভেতরে প্রবেশ করলো উষান। ফ্ল্যাটে পুরোদস্তুর মৌনতার বিস্তার। আধার লেপ্টে আছে চারিপাশে। গুমোট পুরো ফ্ল্যাট। দক্ষিণ দিকের উন্মুক্ত কপাট দিয়ে বাতাস আসছে, সতেজ বাতাস। সাই সাই শব্দ তুলছে প্রাণবন্ত অনিল। অনিলে বইছে পোড়া গন্ধ, কোনো কাঠ অথবা পাতা পোড়ানোর গন্ধ না, পোড়া লাশের গন্ধ। উষানের মস্তিষ্ক সচেতন হলো তুমুল। তার স্নায়ুকোষ উদ্গ্রীব হয় জানতে আবার কার প্রাণ চলল। উষান খেয়াল করলো পোড়া লাশের গন্ধটা তার শয়নকক্ষ হতে ভেসে আসছে। উষান নিঃশব্দে এগুলো সেদিকটায়। শয়নকক্ষে প্রবেশ করতে আচানক সশব্দে দরজা বন্ধ হয়ে যায় কামরার। তৎক্ষণাৎ কামরায় থাকা লাইটের সুইচ অন করে কেউ।
আধারে বিলীন কক্ষে রশ্মির উৎপত্তি হওয়ার পর উষানের সর্বপ্রথম দৃষ্টি আটকায় মেঝেতে পড়ে থাকা দিগন্তের পোড়া লাশের পানে। দিগন্তের পুরো দেহ ঝলসানো, শুধুমাত্র মুখশ্রী বাদে, যার দরুন দিগন্তকে চিনতে বেগ পেতে হয়নি উষানের। শান্ত দৃষ্টিপাতে দিগন্তের প্রাণহীন দেহ পরখ করে সম্মুখে তাকালো। এরিক বসে পায়ের উপর পা তুলে, তার পাশে দাঁড়িয়ে 4 জন রাইফেল হাতে। এরিক বিদ্রুপ হেসে বলল, বুকে লাগলো লাশ দেখে। উষান তখনও শান্ত, নেত্রযুগলে কোনো অস্থিরতা নেই, রাগ নেই, নেই কোনো তাড়া। অতীব শীতল গলায় সে প্রশ্ন ছুড়ল, ওকে মেরেছিস কেন? জানিস না কেন মেরেছি? তুই আমার তুষিকে জেলে পাঠিয়েছিস, ওকে অযথা শাস্তি দিয়েছিস। অযথা? তোর সে মীরাকে মারতে এসেছিল, স্পষ্টত প্রমাণ আছে। আদালতে ও দোষী সাব্যস্ত হয়েছে, শাস্তিও পেয়েছে। এখানে দিগন্তের কি দোষ? কাপুরুষের মতো ওর প্রাণ কেন নিলি? এরিক দাঁত কিটমির করে উঠে দাঁড়ালো। পারি না সে এখনই মেরে ফেলে উষানকে, ভীষণ কষ্ট দিয়ে। মীরার ব্রেন স্ট্রোক করার পিছনে তুর্সির হাত আছে। সহজ ভাষায় তুর্সি ইচ্ছাবশত মীরাকে অসুস্থ অবস্থায় মানসিক চাপসহ আঘাত করেছে, যার ফলস্বরূপ মীরা তৎক্ষণাৎ ব্রেন স্ট্রোক করে বসে, তারপর কোমা। উষান ভাবেনি তুর্সি এমনটা করতে পারে, তার ধারণা ছিল না তুর্সির প্রতি। তবে সেদিন পার হওয়ার কয়েকদিন পর মীরা যে আইসিইউতে অ্যাডমিট ছিল, সেই আইসিইউর কক্ষে সিসি ক্যামেরা ছিল। সেখান থেকে যাবতীয় সব প্রমাণ পেয়েছে সে। মীরার ব্যাপারটা শুধুমাত্র তুর্সির দ্বারাই সংগঠিত বাকিদের উপর আক্রমণ করার চিন্তাটা আসলে রেহেনুমাই করেছে। পূর্ণ ঘটনা জানার পর উষান সেখানকার থানায় মামলা করে। মামলা চলে বেশ কয়েক মাস। অবশেষে কোর্টে সকল প্রমাণ সাপেক্ষে তুর্সির শাস্তি হয় 12 বছরের জেল। এই সম্পূর্ণ বিষয়টি উষান সবার থেকে গোপন রেখেছে, কাউকে জানায়নি, জানতে দেয়নি। তুই তুষিকে ইচ্ছা করে জেলে পাঠিয়েছিস, ইচ্ছা করে। এই দিগন্ত আমার তুষিকে দড়ি নিয়ে পুলিশে দৌড়িয়ে দিয়েছিল, তাই ওকে পুড়িয়ে মেরেছি। তোকে তো মারবো টুকরো টুকরো করে কেটে। উষান গলায় শব্দ করে হেসে ফেলল, যেন সে কোনো কৌতুক শ্রবণ করেছে সবেমাত্র। হাস্যরত অবস্থায় সে জিজ্ঞাসা করল, আচ্ছা, দারুণ তো। আমাকে টুকরো টুকরো করে কাটবি তুই? তোর মতন কাপুরুষ ভীতু? বাহ। এরিক উষানের পায়ে লাথি মারল। উষান নড়ল না একটুও, নিজের স্থানে এসে অটল। ওষ্ঠাধর কোণে তার তেরছা হাসি। এরিক রাগে ফুঁসতে ফুঁসতে শুধালো, তোর মতো কুত্তা কে ধরবো আমি? এই এরিক এহরাম, তোকে মারবে ওরা। মোটাসোটা 4টে পুরুষের দিকে ইঙ্গিত করলো এরিক। উষান সোজাসুজি দৃষ্টি ফিরল এবার সেই 4টে দানবীয় মানবের প্রতি। আকার আকৃতিতে এক একজন বিশাল, দেখে মনে হবে কাবুলের সেই দানবীয় লম্বা চওড়া পুরুষ। উষান গাল চুলকালো, বলল, তোরা মারবি আমাকে? ফাইন। কত টাকা দিল এই এরিক আমাকে মারতে? চারজন একে অপরের মুখ চাওয়াচাই করলো, শেষে সত্য কথাটাই বলে ফেলল। তৎক্ষণাৎ মুখশ্রী বেজায় বিরক্তি, একরাশ তিক্ততা নিয়ে কুচকালো উষান। মুখশ্রীতে তার অসন্তুষ্টতা, বিরক্তি গলায় শুধালো, আমাকে মারার জন্য এত কম রেট? উপস্থিত 4 জনকে সূক্ষ্ম নজরে অবলোকন করলো উষান। অতঃপর নীরবতা বিরাজ ফ্ল্যাটটায় ছোট্টখাট্ট বিস্ফোরণ ঘটালো। লুকিয়ে রাখা পিস্তলটা হাতে নিয়ে পিছ থেকে 2 জনকে গুলি করলো। আচানক গুলি বর্ষণে প্রথম কেউ কিছুই বুঝলো না, যখন বুঝলো তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। লহমায় 4টে তাগড়ায় পুরুষের প্রাণহীন দেহ পড়ে রইল মেঝেতে। এরিক বিস্মিত। উষান এরিকের হতভম্ব মুখশ্রী দেখে হাসলো কতক্ষণ। তুই কি ভেবেছিস তোকে মারার জন্য আমি মাত্র 4 জন এনেছি? পিছে দেখ। উপস্থিত হলো আরও 5 জন। উষান ভ্রুকুটি একত্র করলো বিরক্তিতে। তাকে ফিরে যেতে হবে যত দ্রুত সম্ভব, আর এই এরিক গদ্ধবটার এখনই কাহিনী শুরু করতে হলো। উষান বিরক্তিমাখা কণ্ঠে শুধালো, শুধু শুধু নিজের টাকা ওয়েস্ট করছিস ভাই। এই 5 জনকে মারতে আমার 5 মিনিটও রাখবে না। কলিং বেলের তীক্ষ্ণ শব্দ। সজাগ সচেতন হলো এরিক। উষানের মনটা তখন খচখচ করছে, কে এলো তাও এই সময়? মনে মনে সে দোয়া করলো যেন আপনজন না হয়, তাহলে তাকে দুর্বল হয়ে পড়তে হবে। এরিক সুযোগ বুঝে দেখা যাবে আক্রমণ করে বসেছে। 2-3 বার উষানের ফ্ল্যাটের কলিং বেল বাজিয়ে থামলো মীরা। অপেক্ষায় রইল কখন উষান দরজা খুলবে। আজই ঢাকা ফিরেছে সে, একটু আগে। ফিরে সে তীব্র থেকে উষানের খবরাখবর নিয়েছে। যখন জানতে পারলো উষান তার ফ্ল্যাটে, তখন বিন্দুমাত্র সময় অপচয় না করে সে দ্রুতপদে এসে পৌঁছালো এখানে, তার মনের অন্তর্মহল উচ্চাটন হয়ে। আচ্ছা, উষান যখন তাকে প্রথম দর্শন করবে তখন তার প্রতিক্রিয়া কেমন হবে? মীরা ধৈর্যহারা হয়। পরপর 2 বার বেল বাজায় পুনরায়।
আশ্চর্য তো, উষান কেন এত দেরি করছে দরজা খুলতে? লোকটা কি ঘুমে? উষানের মাথার পিছে এরিক পিস্তল ধরে হেলে দুলে আলসেমি নিয়ে হাঁটছে উষান। এরিক বার কয়েক ধমকেছিল উষানকে এতটা আস্তে হাঁটার জন্য, কিন্তু উষান তো উষানই। সে কি কারো কথা শুনে? কিছুটা দ্বিধা, কিছুটা আতঙ্ক সহিত উষান সদর দরজা খুলল। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলো তার মীরার হাসজ্জ্বল মুখশ্রী। কণ্ঠের খাত নামিয়ে সে বলল, মীরা, মীরা জড়িয়ে ধরতে নিচ্ছিল উষানকে, তবে তা সম্ভব হয় না। তার হাস্যোজ্জ্বল মুখশ্রী অমাবস্যার আধারে চেয়ে যায় লহমায় যখন সে উষানের পেছনে দৃশ্য দর্শন করল। হতবুদ্ধি হারিয়ে পল্লব ঝাপটালো কয়েকবার মীরা। প্রতিক্রিয়া দেখানোর পূর্বে উষান যখন মীরাকে ধাক্কা দিয়ে ফেলে দরজা আটকে দেওয়ার ফোন দিয়াচ্ছিল, তখনই এরিক মীরার হাত ধরে হ্যাঁচকা টানে মীরাকে ছিটকে ফেলে মেঝেতে। শব্দ করে দরজা লাগিয়ে দেয় চটজলদি। কণ্ঠ দিয়ে অস্ফুটে আর্তনাদ করল মীরা, আঘাত পেয়ে। হাতে লেগেছে তার, এতটা জোরে ছুঁড়ে মারার কারণে। উষান ঝটপট এগুলো মীরার নিকট, মীরাকে তুলে নিজের কোলে বসিয়ে শুধালো। লেগেছে কোথাও? এরিক উষানের মুখশ্রীর অস্থিরতা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো। পরপর সে হাসল, উদ্ভট হাসি। এই তো সে পেয়ে গেছে উষানের দুর্বলতাকে। আর কি চাই তার? কামরা জুড়ে পিনবতন, নীরবতা। দূর দূরান্ত হতে ভেসে আসা যানবাহনের শব্দ ব্যতীত ফ্ল্যাটটায় আর কোনো শব্দ নেই। মীরা মেঝেতে বসেছিল এতক্ষণ। উষানের চক্ষু ইশারা পেয়ে চটজলদি উঠে দাঁড়ালো। উষান অন্যত্রে দাঁড়িয়ে, তার হাত দুটো পিছমোড়া করে বাঁধা, মুখের ভেতর রুমাল ঢুকানো। চেঁচানোর বিন্দুমাত্র সুযোগ রাখা যাবে না বলে এরিক এমনটা করেছে। মীরা ডান হাত জখম হয়েছে, ছিলে গিয়ে রক্ত পড়ছে। সে আশেপাশ তাকালো, তার অস্থির দৃষ্টি গিয়ে নিবদ্ধ হলো শয়নকক্ষে। শয়নকক্ষের মেঝেতে পড়ে থাকা দিগন্তের লাশ দর্শন মাত্র মীরা প্রায় লাফিয়ে উঠল। কাপা কণ্ঠে অস্ফুট স্বরে বলল, দিগন্ত? এরিক এগিয়ে আসলো, হেলতে দুলতে উষানের কপি করে। দুই পকেটে হাত পুরে বলে উঠল, মেরে ফেলেছিস পুড়িয়ে, মেরেছি আগুনে। ভাবছি তোকেও ওভাবে মারবো, কি বলো? নাকি অন্যভাবে মরতে চাও? মীরা স্থির চিত্তে তাকালো, জমাট গলায় শুধালো। আপনি কে? এমন কেন করছেন? আকাশসম বিরক্তির সহিত এরিক মুখশ্রী কুঁচকে নিল। তার চোখে মুখে দারুণ বিরক্তি, কণ্ঠে বিরক্তি মাখিয়ে বলল, এতবার কই কথা রিপিট করতে পারবো না। এই একে ধরতো। আগে উষানের প্রাণ বোমরাকে সুন্দর করে মেরে নেটওয়ার্কের বাইরে পাঠায়। মীরা হতবিহবল চোখে চাইল। উষানের পানে দৃষ্টি ফেলতে উষান তাকে নেত্র ইশারায় কিছু বলল। মীরা বুঝতে পারল তা। শুকিয়ে চৌচির হওয়া গলায় সিক্ততা প্রদানের জন্য পরাপর ৩-৪টা ঢোক গিলল সে। দুজন লোক যখন তাকে ধরার জন্য আসছিল, তখন মীরা উপস্থিত 5টি মানুষের চক্ষু অগোচরে নিজের হিজাবের লম্বা লম্বা পিনগুলো খুলে হাতে নিল। পিনগুলো বেশ বড়। দুজন ব্যক্তি এগিয়ে আসা দেখে উষান তার হাতের রশ্মিগুলো সম্পূর্ণরূপে খুলল। প্রায় অনেকক্ষণ যাবৎ পিছন হতে তার ছুরিটা নিয়ে অল্প অল্প করে রশি কাটছিল সে। অবশেষে কাটা শেষ। তার 2 হাত বর্তমানে মুক্ত। মীরার পেছনে হাত হতে দুজন এগিয়ে আসার পরপরই মীরা সামনে ঘুরে থাকা অবস্থায় হাতের ডগায় সূক্ষ্ম পিন দুটোই নিয়ে হাত উল্টো করে দুজনের চোখের মাঝ বরাবর ঢুকিয়ে দেয়। তৎক্ষণাৎ লোক দুটো আর্তনাদ করে ওঠে। মেঝেতে পড়ে থাকা পিস্তল হাতে নিয়ে মীরা এবার গুলি ছুড়ে দিল। সেকেন্ডের মাঝে 2 জন মৃত্যুবরণ করে। মীরার হাত তখন কাঁপছে ক্রমাগত বিরতিহীনভাবে। উপস্থিত বাকি সকলেই স্তব্ধ। তারা ভাবতে পারেনি মীরা এমনটা করতে পারবে। উষান উঠে দাঁড়িয়ে বাকি 3 জনের মাঝে 2 জনকে গুলি ছুড়ে মারে। গুলি দুটো সঠিক নিশানা অনুসারে গিয়ে লাগে সেই 2 জনের মাথার মাঝখান বরাবর। বাকি রইল একজন। সে এগোচ্ছিল মীরার প্রতি। মীরা অপ্রতিভ চোখে চেয়ে নিচে পড়ে থাকা পিস্তল পল্লব ফেলার পূর্বেই হাত তুলে গুলি ছুড়ে পঞ্চম জনের দিকে। অতঃপর আরও একটি এবং অবশিষ্ট সেই জন তার প্রাণহীন দেহ নিয়ে মেঝেতে আছড়ে পড়ে। এরিক নির্বাক ভূমিকায় সবকিছু দেখছিল এতক্ষণ যাবৎ। মস্তিষ্ক তার শিথিল হয়। পরপর সে সজাগ হলো, তাকে কিছু একটা করতে হবে, নয়তো মৃত্যু নিশ্চিত। এরিক তার হাতের পিস্তলটা নিয়ে দৌড় লাগালো মীরার নিকট। মীরার পিছে গিয়ে মীরার মাথায় পিস্তল ঠেকালো। মুহূর্তেই সে তৈরি করে ফেললো একটি সিনেমাটিক পরিবেশ। উষান মীরার দিকে এগুতে নিয়ে থামলো। এরিক কাণ্ডজ্ঞান দেখে হেসে ফেলল সে। তোর মতন কাপুরুষের কাছে আসলে এটাই আশা করা যায়। পারলে সরাসরি আমার মুখোমুখি হ। উষানের কথা শ্রবণ মাত্রই এরিক রাগে ফেটে পড়ল। সে মীরার কাঁধ চাপড়ে ধরে উষানের বাম হাতে গুলি ছুড়ল। গুলিটা লাগলো উষানের বাহুতে। মীরা চেঁচালো। তার নেত্রযুগল অস্থির চিত্তে উষানের পানে নিবদ্ধ হলো। ব্যাকুল কণ্ঠে শুধালো, আল্লাহ, উষান তুমি ঠিক আছো? দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নি উষান তাকালো সম্মুখে। মাথা উপর নিচ ছেলিয়ে জানালো সে ঠিক আছে। কিন্তু মীরার মন মানল না। উষানের বাহু থেকে অনবরত রক্ত ঝরছে। মুখশ্রীতে তার যন্ত্রণার আঁচ। উষান নিজেকে সামলে নিল মুহূর্তে। আঘাতপ্রাপ্ত স্থান চেপে ধরে শটান হয়ে দাঁড়ালো। কঠিন গলায় বলল, ওকে ছাড় এরিক, তোর সমস্যা আমার সঙ্গে, ওর সঙ্গে নয়। ওকে যেতে দে। সমস্যা আমার তোদের দুজনের সাথে।
ওকে তো পরে মারবো ভাবছিলাম। হুট করেই পাখি খাঁচায় ধরা দিল। তুষির বর্তমান হাল ওর জন্য। ওকে আমি কি করে ছাড়ি? তুর্সি নামটা বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় মীরার মস্তিষ্কে বাড়ি খেলো। তাহলে এতক্ষণ যাবৎ যা হচ্ছে তার মূল হোতা কি তুর্সি? মীরা সচেতন চাহনি মেলল পিছনে একবার। এরিক তৎক্ষণাৎ মীরার ঘাড়ে গুঁতো দেয় পিস্তল দিয়ে। মীরা ফের সম্মুখে দৃষ্টিপাত আবদ্ধ করে। খুবই সন্তর্পণে পরিহিত পোশাকের নিচে গুজে রাখা উষানের দেওয়া ছোট্ট ছুরিটা সে বের করে নেয় আস্তে ধীরে, এরিককে বুঝতে না দিয়ে। উষামান বেসামাল চাহলি নিক্ষেপ করে রয়েছে। মীরা ঠিক কী করতে চাচ্ছে তা হয়তো সে বুঝতে পারল। চট করে দৃষ্টি সরালো। মীরা তৎক্ষণাৎ হাতের ছুরিটা হাতে পিছে নিয়ে কায়দা করে এরিকের পেটে ঢুকিয়ে দিয়েছে। এরিকের হাতের পিস্তলটা মাটিতে ফেলে আর্তনাদ করে পিছু সরল। পেট দিয়ে তার গলগল করে রক্তিম তরল পদার্থ দেহের বাইরে বেরোচ্ছে। উষান দৌড়ে গেল এরিকের নিকটবর্তী। হাতে থাকা নিজস্ব পিস্তলটা দিয়ে এবার দুটো গুলি ছুড়ে দিল এরিকের বক্ষস্থলে। তৃতীয় গুলি ছুড়ল মাথা বরাবর মাঝখানটায়। শ্বাসরুদ্ধকর পরিস্থিতির ইতি হলো সেই লহমাতেই। তোমার হাত দিয়ে তো অনেক রক্ত পড়ছে। মীরার উদ্গ্রীবতা দেখে উষান ম্লান হাসল। তার বাহুতে এখন তেমন একটা ব্যথা অনুভূত হচ্ছে না। উষান হাত বাড়িয়ে মীরার গালে স্পর্শ করলো। মীরা কাঁপছে তখন। কাঁপাকাঁপির কারণটা উষানের জানা আছে। মোলায়েম কণ্ঠে সে শুধালো। ঠিক আছো তুমি? ভয় লাগছে? মীরা ফ্যালফ্যাল করে তাকালো, প্রশ্ন করলো। ভয় কেন লাগবে? হুম, বাদ দাও। ছুরিটা কাছে রেখেছিলে? আমি তো ভেবেছিলাম ফেলে দিয়েছো। ফেলেই দিতে চাইছিলাম, পরে মনে হলো রেখে দিই। ভালো করেছো। আজ কেমন দারুণ কাজে লাগলো দেখলে না? আমার কথা তো শোনো না, বদমাস। উষানকে টেনে মীরা একটা কামরায় নিয়ে গেল। সে এগুলো কাবার্ডের কাছে। এখানে ফার্স্ট এড বক্স আছে। মীরা জানতো না। ফার্স্ট এড বক্স এনে মীরা উষানকে উদ্দেশ্য করে বলল। শার্ট খোলো তো, ড্রেসিং করতে হবে। উষান বিনা বাক্যে তাই করলো। শুয়েছিল সে। উঠে বসে শার্ট খুলে ফেললো। ইউনিফর্ম পরা ছিল সে। নষ্ট হয়ে গিয়েছে তার ইউনিফর্মটা রক্ত মেখে। প্রথমবার উষানকে মীরা বোধহয় শার্টলেস অবস্থায় দেখলো। মীরার উচিত এখন লজ্জা পাওয়া, চরম লজ্জা, কিন্তু এখন সে পেল না। স্থির চিত্তে কপাটে হাতে রক্ত পরিষ্কার করছিল। ড্রেসিং শেষে ব্যান্ডেজ করতে নিবে তৎক্ষণাৎ উষান বলল। ব্যান্ডেজ করো না, গড়িটা ভেতরে আছে, বের করতে হবে। মীরাকে এই মুহূর্তে ভীষণ অসহায় রূপে দেখা গেল। তার পক্ষে কিছুতে মাংস খুঁচে গুলি বের করা তো আর সম্ভব না, কিছুতেই না। সে ধরা গলায় বলল। চলো হসপিটালে যাই, আমার পক্ষে গুলি বের করা সম্ভব না। দ্রুত ওঠো। আলসেমি নিয়ে উষান উঠে বসলো। মুখশ্রীতে তার বিরক্তি মাখামাখি। ফার্স্ট এড বক্স থেকে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে সে এগুলো ড্রেসিং টেবিলের দিকে যেতে যেতে বলল। এটা আমি নিজেই করতে পারবো, হসপিটাল যাওয়ার কোনো দরকার নেই। আরশিতে নিজের ক্ষতস্থানটা গভীর চোখে দেখলো কতক্ষণ। গুলিটা আটকে রয়েছে হাড্ডিতে। বের করতে বেশ বেগ পেতে হবে। সে সার্জিক্যাল ছুরিটা হাতে নিল। খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে লাগলো গুলিটাকে। মীরা তখন হাত পা অবশ হয়ে তার। লোকটা কি মানুষ? এভাবে গুলি বের করছে, ব্যথা পাচ্ছে না? চেহারা দেখে তো মনে হচ্ছে সে খুব মনোযোগ সহকারে সাধারণ কোনো কিছু করছে। যন্ত্রণার বিন্দুমাত্র আঁচ নেই মুখশ্রীতে। ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে গুলি বের করা শেষে উষান ফিরে এলো নিজের আগের স্থানটায়। তুমি কি মানুষ? উষান দুর্বোধ্য হাসলো, মোলায়েম কণ্ঠে শুধালো। না তো, আমি মানুষ না তো। আমি জিন, ভ্যাম্পায়ার অর সামথিং। তোমার আমাকে কোনটা মনে হয়? ফাজলামো করবে না। ফাজলামো কোথায় করছি জান? টিপিক্যাল ওয়ার্ড ইউজ করবে না একদম। উষান শব্দ করে হেসে ফেলল। ক্লান্ত দেহ এলিয়ে দিল তুলতুলে বিছানায়। মীরা এবার নরম হাতে ব্যান্ডেজ করে দিল। মীরাকে দেখতে দেখতে উষান জিজ্ঞাসা করল। হঠাৎ আমাকে মানুষ মনে হল না কেন তোমার? কিসের পরিপ্রেক্ষিতে এই কথা বললে তুমি? মীরা ব্যান্ডেজ করা শেষ করলো, জবাব দিল। যেভাবে গুলি বের করছিলে ব্যথা লাগেনি? তো না। হাসতে হাসতে গম্ভীর হলো উষান, কেমন অন্যমনস্ক হলো। ফের বলে উঠল। রাহনুমা আমার চোখ দুটি ঠিক এভাবেই উঠে নিয়েছিল জানো মীরা। আহত দৃষ্টিতে তাকালো মীরা। উষানের অন্তঃস্থলে প্রতিক্ষণে ঠিক কিরূপ প্রলয় বয়ে যায় তা বুঝি সে আন্দাজ করতে পেরেছে। তার মাঝে মধ্যে শ্বাস রুখে আসে এই ভেবে, উষান আসলে কেমন আছে, আসলে কি ভালো আছে? মীরার তো মনে হয় না। উষান রুমিসার কঠিন মৃত্যু দেখেছে নিজের আখিদয়ের সম্মুখে। লোকটার কি ভালো থাকার কথা, স্থির চিত্তে প্রশান্তি পাওয়ার কথা? উষান উঠে বসলো। কাবার্ডে গিয়ে ইউনিফর্ম খোঁজা শুরু করলো। কর্মস্থলে অন্য শার্ট পরে তো আর যাওয়া যায় না, কিন্তু তার ইউনিফর্ম নেই এখানে, সব উজানের বাসায়। তপ্তশ্বাস ফেলে বিরক্তিতে অধৈর্যরা চয়ের ন্যায় করল সে। এরিকের জন্যে তার আজকের পুরো দিনটাই মাটি। ঢাকায় এসেছো কেন? তোমাকে না বললাম চট্টগ্রাম যেতে? কেন কোনো কথা শুনলাম মীরা? চলো তোমাকে আমি ওজনের ফ্ল্যাটে দিয়ে আসি।
কাল সকালেই তুমি ঢাকা ছাড়বে। কথার হেরফের যেন না হয়। মীরা নড়ে চড়ে বসলো, জেদ ধরে বলল, যাবো না, কি করবে, মারবে? ওকে, দরকার পড়লে তাই করব। এখন থাপড়িয়ে না গাল লাল করে দেবো। আর চোখে উষানকে দেখে উঠে দাঁড়ালো মীরা। কি পরিমাণ বদ লোকটা ভাবা যায়। মীরা উষান ড্রয়িং রুমে আসতেই লাশগুলো দেখে মীরা কিয়ত কেঁপে উঠল। মনে পড়ল সে জীবনের প্রথমবারের মতো মানুষ মেরেছে বিনা দ্বিধায়। মীরাকে থামতে দেখে অন্যমনস্ক হয়ে মন মরা হতে দেখে উষান বিষয়টা ধরতে পারল। সে মীরার নিকট এগিয়ে মোলায়েম কণ্ঠে বলল, রিল্যাক্স মীরা, ওরা খারাপ মানুষ। খারাপ মানুষকে মারা কোনো গুনার কাজ না, কোনো দোষেরও কাজ না। মাইন্ড ফ্রি করো ওকে। দেখি তাকাও আমার দিকে। এই মেয়ে তাকাও। মীরা তাকালো। নেত্রপল্লব ফেলছে সে বারংবার। কোনো মতে নিজেকে সামলে বলল, ওদের লাশ কি করবে? আমি কিছুই করব না। ওজনকে আসতে বলেছি মেসেজ করে, ও দেখবে বাকিটা। আর ওদের মেরে ফেলার উপযুক্ত কারণ আমি হেডকোয়ার্টারে দেখিয়ে দেব, যদিও প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না। চলো তো এখন, আমাদের লেট হচ্ছে। যাত্রাপথে এরিকের এরূপ আচানক হামলা করার কারণটা উষান মীরাকে খুলে বলল। কায়দা করে চতুরতার সাথে এড়িয়ে গেল সে তুর্সিকে কেন মীরাকে মারতে চেয়েছে সেই ব্যাপারটা। মীরাও তেমন ধ্যান দিল না, সে ভাবছে অন্য কিছু। হঠাৎ করে নিজে খুন করার ব্যাপারটা তার মাথায় জেঁকে বসেছে পাকাপোক্তভাবে। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে মীরা হুঁশে আসলো। নেমে যেতে গেলে উষানের পেছন হতে বাধা প্রদানে সে থামল। পিছন ফিরে বলল, কি হয়েছে? জবাব দিল না উষান। সে মীরাকে কাছে টেনে কপালে অধর ছোঁয়ালো। পরপর মীরাকে তাড়া দিয়ে গাড়ি থেকে বের করে একটানে মীরা দৃষ্টিসীমার বাহিরে চলে গেল। মীরা সেদিকে তাকিয়ে রইল কতক্ষণ। একরাশ ত্রপাকে মনের অন্দরমহলে পুড়ে নিয়ে সে ফিরে চলল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।